আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। গড় প্রবৃদ্ধি 8% ধরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন, বিদেশমুখিতা কমিয়ে দেশে কর্মসংস্থান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ফিরিয়ে দিয়েছি, ক্ষমতা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও সচল হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে। সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত, জানুয়ারিতে এইচএসসির সিলেবাস পরীক্ষা জুনে ও জুলাইয়ে এইচএসসি। দ্বিতীয় দফায় আরো 1800-র বেশি রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর, নতুন আবাসন বুঝে পেয়ে সন্তোষ। করোনার চেয়ে বড় মহামারী আসতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, প্রস্তুতি নিতে আন্তরিক হওয়ার আহ্বান। এবং দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর বাতারবাড়িতে পরীক্ষামূলক জাহাজ ভেনাস ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু 2025-এ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো 170 সেন্টিমিটার ক্যাটাগরিতে নাফিসের সেরা হওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। অষ্টম পাঁচশালা পরিকল্পনা দলিলের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। 2025 সাল মেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 65 লাখ কোটি টাকা। এই সময় দেশে 1,33 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতি বাড়বে বছরে 8% হারে। এতদিন বিদেশে লোক পাঠানোর কথা বলা হলেও বৈঠকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মধ্যে বেশি ব্যবস্থা করার অনুশাসন দিয়েছেন। রিজভী নেওয়াজের রিপোর্ট। স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1973 থেকে 1978 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের উপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার তারই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতির পুনরুদ্ধারে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হচ্ছে, কারণ মহামারী করোনা। কাজেই 244টি উন্নয়ন কৌশলের মধ্যে করোনা পরবর্তী পুনর্গঠন অনেক বেশি মনোযোগ পেয়েছে। যে টাকা ব্যয় হবে এর 88.5 আমাদের নিজস্ব অভ্যন্তরীণ খাত থেকে বেরিয়ে আসবে। 88.5 ভেরি ইম্পর্ট্যান্ট। তা থাকলো কত? 11.5 আমরা বিদেশ থেকে আহরণ করব। এইটা কোনো ঋণ বেসিক্যালি। কেউ যদি আমাদেরকে কোনো খাতে অনুদান দেয় সেটা ভিন্ন কথা, খুব বেশি একটা দেয় না আজকাল, তাদেরও অনেক ধরনের সমস্যা আছে। পরিকল্পনা দলিলটি প্রণয়নে নেতৃত্বে ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম। আগামী 5 বছরে মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নীতি পরিকল্পনা জানালেন তিনি। অর্থবছর 21-এর প্রবৃদ্ধির হার হলো 7.4%, অর্থবছর 22-এর হলো 7.7%, অর্থবছর 23 হলো 8%, অর্থবছর 24 হলো 8.32%, সর্বশেষ হলো 8.5%। 8% যদি না রাখতে পারি তাহলে আমাদের আরেকটি লক্ষ্য আছে 2031-এর মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়া, সেটি বাধাগ্রস্ত হতে পারে। আর 2031-এর মধ্যে হতদারিদ্র্য আমরা শূন্যে নামিয়ে আসবো, সেটা বাধাগ্রস্ত হতে পারে। কাজে এই প্রবৃদ্ধির হার অর্জনে আমাদের সর্বত্র প্রয়াস চালাতে হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 2016 থেকে 2020 সালের জুন পর্যন্ত। করোনার কারণে 6 মাস পিছিয়ে গেলেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে আশা করছে সরকার। আর ফসলি জমি যাতে নষ্ট না হয়। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল তখন উন্নয়ন হয়নি। শেখ হাসিনা বলেন, ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছে বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে সভায় অনলাইনে যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় বাংলাদেশ বললে সবাই এমন ভাবে ভাব দেখাতো যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো যে সারাটা জীবন জাতিপিতারা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তৃতায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটাই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে, গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। 2021 সাল থেকেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন করে দেব যাতে আমরা 2021 সাল থেকেই এটা। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন 15 জানুয়ারির মধ্যে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া হবে এইচএসসি পরীক্ষার ফল। আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে এবার সারা দেশে বই উৎসব হচ্ছে না, তবে বছরের প্রথম দিন থেকে 12 দিন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বই দেওয়া হবে। কোভিড-19 যেমন আমাদের সকল উৎসবকে প্রভাবিত করেছে, আমাদের বই উৎসবকেও একইভাবে প্রভাবিত করেছে। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি। 2020 সালের এইচএসসির ফল প্রকাশ, 2021 সালের এসএসসি, এইচএসসি এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য বিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে, আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এমপিও নীতিমালা, ভর্তি ফি এবং সিলেবাস সহ আরো নানা বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য তারা মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আর যদিও আপনি বারবার বলে এসেছিলেন যে এটি হবে না, তো এই বিষয়ে আপনার সরকারের একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা যায় কিনা কিংবা হবে কিনা আমাদেরকে তথ্যগুলো দেবেন কাইন্ডলি, এবং আমরা এই ব্যাপারে আমাদের কি করণীয় সেটি নিয়ে অবশ্যই আমরা আমাদের সেই দায়িত্ব পালন করবার জন্য সর্বোচ্চ আমরা আমাদের চেষ্টা করব। কারণ অন্যায়ভাবে যেন কোনো কিছু না হয়। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, আমি আশা করছি যে এটি একেবারেই চূড়ান্ত হয়ে আছে। আমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা এটি প্রকাশ করতে পারবো বলে আমি তো মনে করি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার জেএসসি উত্তীর্ণদের সনদ দেয়া হবে, তবে কোনো নম্বরপত্র দেয়া হবে না। 85% শিক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট শেষ করেছে বলে জানান শিক্ষামন্ত্রী। যে সরকারের। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম 1 সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দেয়া 11 বছর বয়সের শর্তটি স্থগিত করে বয়সসীমা 10 বছরের বেশি পুনর্নির্ধারণ করেছেন আদালত। এক অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2020 শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে 11 বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছিল না। এই বছরের যে ক্লাস 6-এ ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরো 7 দিন বর্ধন করে দিয়েছেন এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই ভর্তির সময় পরে যারা হয় সেটা নির্দেশ দিয়েছেন। ভাষাঞ্চরের নতুন আবাসন বুঝে পেয়েছেন দ্বিতীয় দফায় স্থানান্তর হওয়া প্রায় 435টি পরিবার। তারা বলছেন দ্বীপটিতে প্রথম দফায় যাওয়াদের মাধ্যমে উৎসাহিত হয়ে তারা ভাষাঞ্চরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের অবস্থানের ব্যাপক পরিবর্তন হওয়ায় 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেওয়ার প্রক্রিয়া সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জয়দেবের ভিডিও চিত্রে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। নতুন জনপদে নতুন জীবনের সন্ধানে আবারও যাত্রা শুরু, তবে আর জীবন বাঁচাতে পালিয়ে নয়। আশ্রয়দাতা বাংলাদেশ সরকারের উপর আস্থা রেখে নিজ সিদ্ধান্তেই বঙ্গোপসাগরের দ্বীপ ভাষাঞ্চরে এসেছেন 1804 জন রোহিঙ্গা। ভাষণ ছাড়া আমাদের আত্মীয়-স্বজন কোনো নাই, এমনি আমাদের পাশের থেকে অনেক মানুষ গেছে, ওরা ভালো বলছে, আমাদেরও ভালো লাগতেছে। এখানে নাকি বালাঘর বানছে, আমাদের জন্য ভালো লোক থাকবে এখানে, আমাদের কল্যাণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুযোগ সুবিধার জন্য অনেক করছে, সেজন্য আমার থেকে অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। রোহিঙ্গাদের মতে কক্সবাজার ক্যাম্পের তুলনায় ভাষাঞ্চরে ভালো আছে প্রথম দলটি, সেটি বুঝেই স্থানান্তরের সিদ্ধান্ত তারা সরকারকে জানিয়েছেন। বাংলা সরকার অনেক ধন্যবাদ। ওখানে মানে ফোন করেছে যে অনেক ভালো জায়গা। ওখানে আমার একটা আমার শালা আছে আর একটা আমার মামা আছে, তো ওনারা আগে গেছে, তো এখন ওনারা ফোন করে বলছে ওখানে ভালো সব নিরাপত্তা আছে, তারপরে চলে আসেন, তাই আমরা খুশি করে চলে যাচ্ছি। বাংলাদেশ সরকারে যখন আমাদেরকে আশ্বাস দিছে শিক্ষা দীক্ষা দিবে আমাদের ছেলে মেয়েদেরকে, ওই শিক্ষার আশায় অনেক বেশি যাচ্ছি, শিক্ষার আশায়। ভাষাঞ্চরে আইন শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এই থানায় নিয়োজিত আছে প্রায় 300 পুলিশ সদস্য। মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারের মধ্যে ওই যে সমঝোতার ভিত্তিতে তাদের রিপেট্রিয়েশনটা সুষ্ঠুভাবে যতদিন না পর্যন্ত হয়, তারা যেন এইখানে কোনো রকমের ডিসকমফোর্ট ফিল না করে, এখানে যেন কমফোর্টেবলি তারা এখানে বসবাস করতে পারে, যে জীবন এবং জীবিকার নিশ্চয়তা সহ তারা এখানে যেন বসবাস করতে পারে, এইটুকুর নিশ্চয়তা বিধান আমরা করব। প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন আছে সেই আইন কানুনের আওতায় আর তাদেরকে আসতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিট পুলিশিংয়ের আওতায় বলে দিচ্ছি। আমরা মোটামুটি সব কিছু বিষয় তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের TRRC আছে আর অন্যান্য সংস্থা আছে, তারা সকলে মিলে। রোহিঙ্গাদের জীবিকা নির্বাহে কৃষি ও শিক্ষা মন্ত্রণালয় সহ ভাষাঞ্চল পরিদর্শন করছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ আসছে, কমিটি, এখানে বাচ্চাদের শিক্ষার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, একই সাথে কারিগরি শিক্ষার জন্য, আর একই সাথে আর একটা গ্রুপ আসছে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে, যাদের ভবিষ্যতে আমাদের যে এখানে যারা অবস্থান করবে তাদের যে লাইভলিহুড, তাদের যে চাষাবাদ অথবা তাদের যে ভেজিটেশন, ফিশিং, এই রিলেটেড কিছু কাজের জন্য 3টি ক্লাস্টারে ঘর বুঝে পেয়েছেন এবারের রোহিঙ্গারা। নতুনদের স্বাগত জানাতে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে প্রথম দলটি। মাত্র 1 মাসের ব্যবধানে আবারও ভাষাঞ্চরে রোহিঙ্গাদের আরেকটি দল। তারা বলছেন মিয়ানমারে তাদের জীবনের নিরাপত্তা ছিল না, সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজার ক্যাম্পকে ঘিরে। তারা তাদের সন্তানদেরকে একটি সুস্থ জীবন নিশ্চিত করতে চান, সেই লক্ষ্যেই তারা এসেছেন ভাষাঞ্চরে। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ভাষাঞ্চর, নোয়াখালী। সামনে করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য বিশ্বকে তা মোকাবেলায় প্রস্তুতির ব্যাপারে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, বর্তমানে মহামারী শুধু একটি সতর্কবার্তা, এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু এটি শেষ নয়। WHO সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলোওয়ার্ড বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে।
রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে, কিন্তু ভবিষ্যতের মহামারীকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনার সন্ধান মিলেছে ভারতেও। যুক্তরাজ্য থেকে আসা 6 জনের দেহে নতুন এই করোনা ধরা পড়েছে এবং তাদের আইসোলেশনে রাখা হয়েছে। সাউথ আফ্রিকায় সংক্রমণ বাড়ায় দেশ জুড়ে রাত্রিকালীন কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। ভারতে আগামী জানুয়ারির মধ্যেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। সরকার পর্যায়ক্রমে 3টি ধাপে দেশের 80% মানুষকে করোনা ভ্যাকসিন দেবে। সেই 13,82,47,508 জনের মধ্যে প্রথম পর্যায়ে 20% মধ্যে রয়েছেন সামনের সারির করোনা যোদ্ধারা। কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সরকারের জাতীয় কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3 ভাগে টিকা দেওয়া হবে। জান্নাতুল বাকি কেকার রিপোর্ট। করোনা মহামারী ঠেকাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা আগেই দিয়েছে সরকার। সেই অনুযায়ী ন্যাশনাল ডিপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশের কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। প্রথম যে 20% সেই 20%তে কারা আছে, এই 20%তে আবার 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। সরকার এটা বলছে যেটা সেটা হলো যে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এবং টারশিয়ারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ যেটা বলেছে সেটা 3%, সেই 3%-এর বাসে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ল এনফোর্সিং এজেন্সির মেম্বার যারা আছে তারা আছে, সিভিল সার্ভেন্ট আছে যারা লোকাল লেভেলে এবং স্টেটের অন্য জায়গায় কাজ করছে, ফ্রিডম ফাইটার আছে, জার্নালিস্ট আছে, গভর্নমেন্টের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করছেন তারা আছে, রিলিজিয়াস লিডার আছে এবং ফিউনারেলস ওয়ার্কার আছে, পোর্টে যারা আছেন আমাদের, কারণ পোর্ট একটা ক্রিটিক্যাল জায়গা সেখানে আছে, এবং অন্যান্য যে সমস্ত জরুরি সার্ভিস আছে সেখানে আছে। প্রথম দফায় 20%, পরের ধাপে আরও 20% এবং তৃতীয় ধাপে বাকি 40% মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে। তবে প্রথম ধাপেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3টি গ্রুপে ভাগ করে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। ভ্যাকসিনের অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের এখন জানা নাই, তো এটা যখন আমাদের আসবে সেই অ্যাক্টিভিটিসগুলো পরিষ্কারভাবে জনগণকে জানানো, যে জনগোষ্ঠী এটা সাইড ইফেক্ট কি, এটা কতদিন এটার কার্যকারিতা, এটার কয়টা ডোজ নিতে হবে, এইটা যে কয়দিন কার্যকর থাকবে, তার আগে যদি এইটা আরেকটা ডোজ কেউ নেয় তাহলে তার কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণাটা দিতে হবে। এই ডকুমেন্ট একটা ভালো ডকুমেন্ট তৈরি করেছে, বাট এটা স্ট্যাটিক একটা ডকুমেন্ট যেন না হয়, এখানে কন্টিনিউয়াস রিসার্চ দরকার, কিছু সার্ভে দরকার যে মানুষের মনে ভ্যাকসিন রিলেটেড কি ধরনের পারসেপশন আছে। কর্মপরিকল্পনায় 18 বছরের নিচের 20% জনগোষ্ঠীকে বাইরে রাখা হয়েছে, আর কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে ভ্যাকসিন পাওয়ার উপর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ফিরেছে। পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রাম্প ইন্দোনেশিয়া থেকে এখানে আসে। জাহাজটি ভেনানোর জন্য 250 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল প্রস্তুত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আলভি হোসেন। ইন্দোনেশিয়ার পেলাভুমন সিলেগন বন্দর থেকে পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প 22 ডিসেম্বর স্টিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের দিকে রওনা হয়। মঙ্গলবার সকাল 9টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে জাহাজটি। এরপর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী জেটিতে নিয়ে যান বন্দরের পাইলটরা। ভেনাস ট্রায়াম্পে উন্নয়ন প্রকল্পের জন্য 313 প্যাকেজে 736 টন স্টিল স্ট্রাকচার আনা হয়েছে। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিএ-কে হ্যান্ডওভার করা হবে এবং সিপিএ এই পোর্টটাকে বাণিজ্য ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চ্যানেলের সম্প্রসারণ করে ভবিষ্যতে এখানে আরো বড় বড় জাহাজ ভিড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আমরা যখন টার্মিনালটা ডেভেলপ করবো আমরা বড় আকারে জাহাজ নিয়ে আসতে পারবো বলে আশা করছি। বর্তমানে 250 মিটারের প্রশস্ততার চ্যানেলটা আছে, বন্দরের মাধ্যমে এটা 350 মিটার প্রশস্ত করব এবং 14.5 মিটার 320 মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেইনার জাহাজ 8000 টিউস ক্যাপাসিটি জাহাজ নিয়ে আসবো বলে আশা করছি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর 2025 সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। আলভি হোসেন, চ্যানেল আই।
ব্র্যান্ড ও মার্কেটিং এর বৃহত্তম উৎসব ব্র্যান্ড ফেস্ট 2020 চলছে। দ্য নেক্সট বাংলাদেশ স্লোগানে 3 দিনের এই ভার্চুয়াল ব্র্যান্ড ফেস্টে ব্র্যান্ড বিপণন এবং মার্কেটিং এর কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। উৎসবে 16টি কিনোট সেশন এবং 6টি প্যানেল আলোচনা হয়েছে। দ্বিতীয় দিনে চ্যানেল আইকে নিয়ে আয়োজন করা বিশেষ অধিবেশনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন এবং বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা, সবকিছু এমন ভাবে আমরা টেলিভিশনের পর্দায় নিয়ে এসেছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় থেকে আমরা বলতে পারি যে কোনো প্রজন্মকে যে এই দেখো, এই আমাদের বাংলাদেশ, যে দেশে 6টা ঋতু আছে, এই আমাদের বাংলাদেশ, যে দেশে গর্ব করার জন্য অনেক অনেক কিছু রয়েছে। এই গর্বের অহংকারের টেলিভিশন যেমন আপনার বন্ধু, আমাদের বন্ধু। এবারে ফিরে দেখা 2020। পুরোটা জুড়েই করোনা ভাইরাস মহামারীতে বদলে গেছে মানুষের আচরণ, স্বাভাবিক জীবনধারা। কেউ চাকরি হারিয়েছেন, কেউ পেশা পরিবর্তন করেছেন, কেউ বা সবকিছু গুটিয়ে পরিবার পরিজন নিয়ে ছেড়েছেন রাজধানী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা বন্ধ থাকায় ছেলে মেয়েদের শিক্ষা জীবনও বদলে গেছে। সমাজতত্ত্ববিদরা বলছেন, করোনা মানুষের জীবনের স্বাভাবিক আনন্দকে কেড়ে নিয়ে অসহিষ্ণু করে তুলছে। এর প্রভাব অনেক। মুরসালিন বাবলা রিপোর্ট। ভাঙ্গারি ব্যবসা করেন রমজান মিয়া। পরিবারের 4 সদস্যকে নিয়ে থাকেন পুরান ঢাকায়। করোনার আগে রোজকার আয় ছিল 800 থেকে 1000 টাকা। এখন 200-300 টাকা আয় করতেই হিমশিম খেতে হচ্ছে। করোনা যখন না আসার আগেই ব্যবসা বাণিজ্য কিছু আসছিল, মা বাপ নিয়ে চলে বেড়ে আসছিলাম, কিন্তু যখন করোনা আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, মা বাপ নিয়ে অনেক কষ্টতে আছে। নন্দিতা রায় মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানে কাস্টমার কেয়ারে কাজ করতেন। আমি আগে জব করতাম, এখন আপাতত বেকার। করোনার শুরুর দিকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বেকার জীবনে নাম লেখাতে হয় তাকে। এখনো নতুন একটি কাজ খুঁজে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, অনেক প্রভাব পড়েছে, কারণ আমার ছেলে এবার এসএসসি পাস করছে, তার পড়াশোনার খরচ, আরও কিছু আদার্স আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতাম, যেটা আমি এখন করতে পারতেছি না। এই জন্য আমি এখন অবশ্য আমি জবের জন্যই আসছি এখানে। ভাঙ্গারি ব্যবসায়ী রমজান মিয়া কিংবা নন্দিতা রায় এই সময়ের খণ্ডিত চিত্র। 2020 সালে অনেকের জীবন জীবিকার পথকে রুদ্ধ করে দিয়েছে করোনা, পাল্টে দিয়েছে জীবন চলার স্বাভাবিক গতি। ব্যবসা ভালো না করোনার কারণে, এখন যে কামাই না খুব কম। আগে যেভাবে নিয়মিত কাজ করছি, কাজের ব্যবস্থা হয়, এখন আগের মতো ওরকম হয় না। আয় রোজগার কম, সোজা কথা হয়েছে, চাকরিতে তেমন জুত নেই। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে 26শে মার্চ দেশব্যাপী শুরু হয় লকডাউন। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত, সিংহভাগ দোকানপাট। জুন থেকে সবকিছু ধীরে ধীরে খুলতে শুরু করলো। ছুটি বাড়িয়ে এখন পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় ভিত্তিক যে শিক্ষাক্রম সেটি তারা খুব মিস করেছেন। 1 নম্বর, পাবলিক পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের যে অভিজ্ঞতা বা ঐতিহ্যটা ছিল সেটা হয়তো অনেকে মিস করেছেন। এই বছর আমরা আশা করছি যে পরিস্থিতি যদি উন্নত হয় সেটি আমরা কভার করতে পারবো। করোনার যে পরিস্থিতি সেটি আসলে তো আমরা এখনই কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না। পরিস্থিতি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতির সাথে খাপ খেয়ে আমরা আমাদের কন্টিনজেন্সি প্ল্যানগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব। শিক্ষা ছাড়াও অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব অনেক, সমাজও কম নয়। সমাজতত্ত্ববিদরা বলছেন, মানুষের স্বাভাবিক জীবনের যে 6টা মৌলিক চাহিদা রয়েছে সবগুলি কোনো না কোনোভাবে করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারিদ্র্যাবস্থা অবশ্যই বাড়ছে। শহরে যদি এমন হয় তাহলে গ্রাম অঞ্চলে কেমন হতে পারে? নতুন এমপ্লয়মেন্টের সুযোগ আসতেছে না, আর যারা এমপ্লয়মেন্টে ছিল তাদের অনেকের চাকরি নাই। তো দুইভাবে হওয়ার কারণে একটা আমি বলবো যে এটাকে বলা হয় যে ইকোনমিক ইনসিকিউরিটি। যখন মানুষের আয় থাকে না, বেকারত্বে ভুগে, তখন তো মানুষ অসহিষ্ণু হয়।
তখন দেখবেন নানান রকম অপরাধ প্রবণতা বাড়বে। এই সমাজতত্ত্ববিদের মতে জীবনের ছন্দপতন হলো করোনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। মানুষকে যেমন ঘরমুখী করেছে, পরিবারের সাথে আগের চেয়ে সম্পর্ক দৃঢ় করেছে, তেমনি কিছুটা হলো স্বাস্থ্য সচেতন করে তুলেছে মানুষকে। সালিম, বাবলা, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দেশ জুড়ে চলছে টিকাদান কর্মসূচি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে টিকা নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসকরাও। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সঠিকভাবে টিকাদান হলে জুন জুলাইয়ের মধ্যে দেশটির নাগরিক জীবন স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লীলা নিফাচটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক ক্ষতি করেছে বললেন বাইডেন। ক্ষমতা হস্তান্তরে গড়িমসির অভিযোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক ক্ষতি করেছে। ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্প প্রশাসন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি। বাইডেন বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে তথ্য দিয়ে সহযোগিতা না করা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেছেন, পেশাদারিত্বের সাথে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি জানিয়েছেন, বাইডেনের টিমের অনুরোধ অনুযায়ী এর মধ্যে 400-রও বেশি কর্মকর্তার সাথে 164 জন সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং 5000-এরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে। এবার নিটোল ডাটা বিশেষ সংবাদ। বঙ্গবন্ধু BABBF জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্যায়ে 170 সেন্টিমিটার দৈহিক উচ্চতা শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন নাসিব রহমান। তিনদিপনা এই টুর্নামেন্টে দেশের 516 জন বডি বিল্ডার অংশ নেন। 7টি স্বর্ণ পদক সহ মোট 172 পয়েন্ট অর্জন করে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার। 170+ উচ্চতা ক্যাটাগরি এবারেই যুক্ত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে। সুইডেনে বডি বিল্ডিং এ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে নাসিফের। প্রথমবারই এই ক্যাটাগরিতে 5 জনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাসিব রহমান। এবার কৃষি সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে কিশোর ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে। জাটকা থেকে একটু বড় আকারের ইলিশের পেটে ডিম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গবেষকরা বলছেন, বিষয়টি অস্বাভাবিক নয়, তবে মৎস্যজীবীদের জন্য এই অভিজ্ঞতা নতুন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার কেন্দ্র চালু না হয়ে বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে মেহেরপুর পৌর কর্তৃপক্ষ। গৃহস্থালী সহ সব ধরনের আবর্জনা রাস্তার পাশে খোলা জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। এতে নগরবাসী নানা রোগবালায় আক্রান্ত হচ্ছেন। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মঙ্গলবারের লেনদেন, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসই সূচক আগের দিনের চেয়ে 14 পয়েন্ট বেড়ে 5,358 পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় 363 কোম্পানির 1,383 কোটি 89 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে 130টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবার নিচ্ছি অশোক নীলা নিফাত অটস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজের সমতায়। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এবার ইভালি খেলার খবর।